এসছে, তন্দ্রা ঘুম এসছে, হালকা ঘুমিয়ে আছে এবং বাইরের আওয়াজ টাওয়াজ কানে আসছে। এরকম একটা পর্যায়ে হঠাৎ করে দরজায় নক হয়, টক টক টক। তো প্রথমে একটু ঘুমটা মানে জেগে ওঠে, চোখটা খোলে, সজাগ হয়ে যায়। তারপরে আরিফুল, এ আরিফুল এইভাবে দুবার ডাক দেয়। তো দাদা যথারীতি বলে হ্যাঁ কে। প্রথমবারই সাড়া দেয় যে হ্যাঁ কে। তখন একদম সাউন্ডটা আবার যেমন নিস্তব্ধ ছিল রুমটা, সেরকম নিস্তব্ধ হয়ে যায়। আশেপাশে তার কোনো দ্বিতীয়বার কোনো সাড়া, তার পরিচিত এক মানুষের গলার ভয়েস করে তাকে ডাকছে। সে দরজার দিকে মুখ করে আছে, এইটা আরিফুলদার জানলা দিয়ে দেখে। যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নমস্কার, নিশিগপ্পের আসরে সবাইকে স্বাগত। আর আজকে নিশিগপ্পের আসরের ঘটনাটা একটু অন্যরকম হবে, কারণ পেছনে আজকে কোনো ভৌতিক জায়গা না, আজকে দুবাই আছে। তো তোমরা দেখে বলো দুবাইটাকে কেমন লাগছে। তো তোমরাও যদি জেনে থাকো তাহলে লোকেশনটা বলো কোথায় আছি। আপাতত দুবাই ধরেই ঘটনা শুরু করি। তো আজকের যে ঘটনা আমাদেরকে পাঠিয়েছে আরিফুল দা, এবং দাদার সঙ্গে আছে ইউনুস দা। ঘটনাটি মেনলি দুজনেরই, আরিফুল দা এবং ইউনুস দার ঘটনা। দাদাদের বাড়ি হচ্ছে বসিরহাট, এবং দাদাদের সাথে যে ঘটনা ঘটেছে সেটা কলকাতার বাটানগরের একটি গ্রাম, সেই গ্রামের ঘটনা। তো সেই ঘটনা শুরু করি। তো দাদারা আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়েছে। তো তোমরাও যদি তোমাদের ঘটনা পাঠাতে চাও তাহলে আমার এই স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস করে তোমাদের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা, ভৌতিক ঘটনা তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। তো আরিফুলদার মাধ্যমে ইউনুসদা যে ঘটনা পাঠিয়েছে, আরিফুলদার জীবনের সঙ্গে জড়িত সেই ঘটনা, এবং ইউনুসদার সঙ্গেও জড়িত। তো ঘটনাটা আমরা স্লিপ করছি বহু বছর আগে। আরিফুলদার আর ইউনুসদা এরা হচ্ছে বসিরহাটের একটা প্রত্যন্ত গ্রামে পড়াশুনো করে, এবং পড়াশোনার পাশাপাশি সংসারের কে আর্থিক সাহায্য করার জন্য বিভিন্ন কাজকর্ম করে থাকে। তো ইউনুসদার সঙ্গে যে মেনলি ইউনুসদা যে ঘটনা আমাকে শেয়ার করেছে, সেই ঘটনায় আমি জানতে পারি যে ইউনুসদার যে দুজন দাদা, সেরা প্রথম থেকেই ওই কলকাতার বাটানগরে এক জামা কাপড়ের কারখানায় কাজ করে। তো এমন তো অবস্থায় ইউনুসদার পরিবারে একটু আর্থিক অবস্থা টানাটানি পড়ে, তাতে বাড়ির থেকে বলে যে সংসারে এরকম অবস্থা, পড়াশুনোটা তো আর এগোনো যাচ্ছে না। তখন ইউনুসদার ডিসাইড করে যে আমি দাদাদের মতো কলকাতায় যাব এবং কাজ করে সংসারের পাশে দাঁড়াবো। তো যেমন ভাবা তেমন কাজ, ইউনুসদা চলে যায় কলকাতা সেই বাটানগরে নিজের দাদাদের কাছে কাজ করার উদ্দেশ্যে। তো যখন ওখানে যায়, তখন ইউনুসদার যে দাদারা ছিল এবং আরিফুলদাও ওখানে আছে। তো ইউনুসদা যখন যায় বা আরিফুলদা যায় কলকাতার সেই জায়গায়, যখন আমাদের এই দুই দাদা আরিফুলদা ইউনুসদার যায়, তখন সেখানে ছোটবেলার থেকে থাকা সেই যে দুটো দাদা আগের থেকে ছিল, সেই দুটো দাদা ওদেরকে একটা সাবধান বাণী দেয় যে এখানে এসছিস ভালো কথা, এখানে কাজ করবি, কিন্তু রাত 8টার আগে রুমে ঢুকে যাবি, আর আশেপাশে তোরা কেউ যাবি না, আর যদি বাইরে তোদের যেতে হয় রাতে আমাদেরকে ডাকবি, এই জায়গাটা খুব একটা ভালো না। তখন যেহেতু আমাদের এই দুই দাদা ইউনুসদা আরিফুলদা এরা গ্রামের, এদের খুব সাহস। ইউনুসদার ছবিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, স্ক্রিনে দেখে নেবে। তো খুব সাহস, তখন অল্প বয়স। তো ঠিক আছে বলে ওটাকে উড়িয়ে দেয়, ওটা অতটাকে গুরুত্ব দিয়ে শোনে না, যে যা হবে পরে দেখা যাবে। তো এরকম ঘটনা। এবার জিজ্ঞাসা করে কেন এখানে কি প্রবলেম, কিন্তু প্রথম দিকে বলে অত, ওই দাদার যে বড় দাদারা থাকে তারা বলে অত তো শুনতে হবে না, তোকে যা বললাম তুই সেটা করিস। তো যথারীতি অল্প বয়স, জানার কৌতূহল বেশি। তো না, কি হয়েছে তুমি বলো, ঘটনাটা তো আমাকে শেয়ার করতেই হবে। তখন ওই দাদার দুটো দাদা ছিল ওখানে, তারা জানায় এই যে আমাদের যেখানে ঘরটা আছে কারখানার সামনে, এই ঘরগুলোতে মানে অনেক মানুষ কাজ করে, সেখানে একদম লাইন করে ঘরগুলো আছে, এবং ঠিক ওদের যে ঘরটার পেছনে দুটো জোড়া তাল গাছ আছে, এবং ওই যে জায়গাটা বর্তমান ঘরটা হয়েছে, ওই ঘরটা একটা কবরস্থানের জায়গা, মানে একটা সময় কবরস্থল ছিল, সেটা পরবর্তীকালে বন্ধ হয়ে ভরাট হয়ে ওখানে ওই কারখানার লোকেদের থাকার জন্য ছোট ছোট ঘর করা হয়েছে। ঠিক তার ওই সাইডে আছে একটা শ্মশান, এবং ওই শ্মশানের পাশে রয়েছে কদম গাছ, আর নিচে আছে, মানে শ্মশানের ঠিক পাশে রয়েছে একটা বড় আকারের পুকুর। তো জায়গার লোকেশনটা ঠিক এরকম, আর গ্রাম্য পরিবেশ। তো যথারীতি এই জায়গাটা একটু ভয় ভয় লাগে, সন্ধ্যার দিকটা হলে অন্ধকার হয়ে যায়, আশেপাশের লোক চলাচল করে না। তো ইউনুস দা আরিফুল দা এদেরকে সাবধানবাণী করা হয় যে এই অঞ্চলে তোরা রাত্রেবেলা সন্ধ্যা হওয়ার আগে রুমে ঢুকে যাবি, আর বাইরে তোরা ঘোরাঘুরি করবি না। তো
তো এমন একদিন আসে যে দিনটা সবাই মিলে কোথাও একটা বাইরে যাওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু এই আরিফুলদা যে থাকে সে ওই দিন বলে না আমি যাব না, আমি রুমেই থাকবো, আমার যেতে আর ভালো লাগে না। তো অনেক জোরাজোরি করে না চল, তো আরিফুলদা বলে না না আমি রুমেই থাকবো। তখন ওরা যাওয়ার সময় বলে ঠিক আছে তুই থাকবি, তো সাবধানে থাকিস, বাইরে থেকে কেউ ডাকলে ডাকলে দরজা খুলিস না, আর 3-4 বার ডাকলে তারপরে সাড়া দিস। বড় দাদারা ওই বলে ওরা চলে যায় যে তুই সাবধানে থাকিস ঘরে, আর কেউ ডাকলে হট করে সাড়া দিবি না, দরজা খুলবি না, আগে 4-5 বার ডাকবে তারপরে তুই দরজা খুলবি। তো ঠিক আছে, আরিফুলদা একা একা ঘরে শুয়ে আছে, কিছুটা ঘুম ঘুম মতো এসছে, সে তন্দ্রা ঘুম এসছে, হালকা ঘুমিয়ে আছে এবং বাইরের আওয়াজ টাওয়াজ কানে আসছে। এরকম একটা পর্যায়ে হঠাৎ করে দরজায় নক হয়, টক টক টক। তো প্রথমে একটু ঘুমটা মানে জেগে ওঠে, চোখটা খোলে, সজাগ হয়ে যায়। তারপরে আরিফুল, এ আরিফুল এইভাবে 2 বার ডাক দেয়। তো দাদা যথারীতি বলে হ্যাঁ কে, প্রথমবারেই সাড়া দেয় যে হ্যাঁ কে। তখন একদম সাউন্ডটা আবার যেমন নিস্তব্ধ ছিল রুমটা, সেরকম নিস্তব্ধ হয়ে যায়, আশেপাশে তার কোনো দ্বিতীয়বার কোনো সাড়া আসে না। তো তার কিছুক্ষণ পরে আবার ডাক দেয়। তখন আরিফুলদা সোজা গিয়ে দরজা খোলে, খুলে চারিপাশে দেখে, দেখে কেউই নেই। তখন ভাবে যে কি হলো, ডাকলো কেউ নেই, আমার সাথে কি কেউ আড্ডা মারছে। তো ওই দাদা ঘরে এসে আবার যথারীতি শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে আবার সেম ভাবে ডাক। এবার দাদা ভাবে আমার সাথে কেউ বদমাইশি করছে, যেহেতু আমি একা আছি, ভয় দেখানোর চেষ্টা করছে। তখন ও কি করে, ঠিক ওই পাশে দরজার পাশে একটু সাইডে একটা জানলা রয়েছে ছোট, তো সেই জানলার কাছে গিয়ে ঘাটটা এরকম দেখি উঁকি মেরে দেখে যে দরজার কাছে কে দাঁড়িয়ে আছে। এবং সেই সময় যা দেখে তার কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, বা তার চেহারার কোনো বর্ণনা দেওয়া সম্ভব নয়। বিচ্ছিরি দেখতে একটা বীভৎস মুখ, এবং হাত পা লম্বা, বডিটা আবার বেটে, মানে যার কোনো সঠিক আকারের বর্ণনা দেওয়া সম্ভব নয়। এমন এক ব্যক্তি তার পরিচিত তার পরিচিত এক মানুষের গলার ভয়েস করে তাকে ডাকছে। সে দরজার দিকে মুখ করে আছে, এইটা আরিফুলদার জানলা দিয়ে দেখে। ওই দেখে তো বিশাল জোরে আওয়াজ করে চেঁচিয়ে দাদা ওখানেই জানলার ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে, মানে ঘন্টা 2 পরে, যারা দাদাদের সঙ্গে রুমে থাকে আশেপাশে, তারা আসে, ফেরত আসে বাড়িতে। তো ফেরত এসে তাকে দরজায় ধাক্কাধাক্কি করতে লাগে, দরজা খোল দরজা খোল। দরজা কেউ খোলে না, আরিফুলদা তো অজ্ঞান হয়ে পড়ে আছে, দরজা খুলবে বাকি। তখন ওরা বিভিন্ন ডাকাডাকি অনেকক্ষণ থামার পরে, ওখানে যে 10টা পরপর রুম আছে সবাই মিলে ডাকাডাকি করে দরজা ধাক্কায়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এমন সময় একজন বলে জানলা দিয়ে দেখি তো কি করছে। তখন জানলাটা যখন দিয়ে দেখে, ঠিক দেখে জানলার কিছুটা আগে ওইভাবে চিত হয়ে শুয়ে আছে। তো ওরা তখন ভাবে যে কি হয়েছে, এরকম ভাবে নিচে এইভাবে পড়ে আছে কেন। তখন ওরা কি করে, ওখান থেকে কলের থেকে জল নিয়ে জানলা দিয়ে মগে করে ছুঁড়ে মারে। কিছুক্ষণ এরকম জল টল দেওয়ার পরে দাদার, আরিফুলদার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে তো দরজা খুলে সবাইকে জড়িয়ে ধরে, মানে ভয়ে চেঁচামেচি একটা শুরু হয়। তখন বলে শান্ত হ, কি হয়েছে আমাকে বল। এই যে বড় দাদারা ছোটবেলার থেকে থাকে, তারা বলে কি হয়েছে বল। তো বলে আমি এরকম ছিলাম, আমাকে এরকম 2 বার ডাক দিয়েছে, আর আমি সাড়া দিয়েছি, তারপরে কোনো আওয়াজ পাইনি। এরকম 2 বার 3 বার হওয়ার পরে আমি ভেবেছিলাম কেউ আমার সাথে বদমাইশি করছে বা ভয় দেখানোর চেষ্টা করছে। আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখেছি সেই ভয়ঙ্কর মূর্তি বা সেই ভয়ঙ্কর রূপ। তো বর্ণনা দিল। তখন ওই দাদারা বললো তোকে তো আমরা বলেছি যে এই পাশে শ্মশান এবং 2টো জোড়া কদম গাছ, আর আমাদের ঠিক রুমের পেছনে জোড়া তাল গাছ, এখানে বহু মানুষ গলায় দড়ি দিয়েছে, বিষ খেয়ে সুসাইড করেছে। এবং যে ঘরটায় আমরা থাকি সেই ঘরটার জায়গাটা হচ্ছে কবরস্থলের জায়গা, একটা সময় এখানে মানুষ কবর দিত, কিন্তু এখন এই কারখানার লোকেদের জন্য ঘর হয়েছে। তো এই শোনার পরে তো দাদার কাজ প্রায় মাথায় উঠে যায় যে ওখানে কাজ করার আর সাহস থাকে না। তো এরকম করতে করতে কিছুদিন যায়, ঝাড়ানো হয় বিভিন্ন পীর বাবা বা ওই যারা ঝাড়া করে হুজুর, তাদের কাছে গিয়ে ঝাড়িয়ে কিছুটা সুস্থ হয়, জিনিসটা সুস্থ হয় এবং ওই সবার সঙ্গে থাকতে শুরু করে। এবার ঘটনা আসে ইউনুসদা আরিফুলদা একসঙ্গেই থাকে। তো একদিন ওই ঠিক আমি বললাম শ্মশানের পাশে যে বড় আকারের পুকুরটা, ওই পুকুরটা ওই যেখানে থাকে সেই জায়গার মালিকের। তো ওই মালিক এত কৃপণ, মানে ওই পুকুরের কোনো মাছ ধরবে ছেলেরা বা ওখান থেকে, তো এখান থেকে 20 বছর আগে, তার মানে গ্রাম অঞ্চল, খুব গ্রাম, তো অনেক সময় কাজের লোকেদের 2টো মাছ শাক দেওয়া হয়, ওরকম কোনো ব্যাপার না, উনি প্রচণ্ড কৃপণ। তো এই যে ইয়াং ছেলেরা যারা কাজ করে ওই কারখানায় আর পরপর ওই রুমে থাকে, তারা ঠিক করে এই যেহেতু কৃপণ, তাহলে এই পুকুরের মাছ আমরা একটু একদিন ধরবো রাত্রেবেলা নেমে। তো এরা এই সিদ্ধান্ত নিয়ে 10-12 জনের একটা টিম, ইয়াং বয়সের ছেলের টিম, ওরা গভীর রাতে পুকুরে নামে যে মাছ ধরবো, আজকে মাছ ধরে
আমাদের নিজেদের আমরা রান্না টান্না করে ভেজাভুজি করে খাবো। তো জাল টাল নিয়ে সেইভাবে রাত্রে নামে এবং পুকুরের এই যে আমি যে ঝিলের সামনে দাঁড়িয়ে আছি, ধরো এর ছোট এরকম একটা ঝিল, কিছুটা মাছ ধরতে 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 ঠিক ওই পারে পৌঁছে যায়। ওই পারে পৌঁছানোর পরে সবাই যখন আবার মাছ ফেরত আসছে, তখন ইউনুসদা একটু পিছিয়ে পড়ে আর সবাই সাঁতার কেটে আগে এসে যায়। আর ইউনুসদা বলে সবাই এগিয়ে গেছে, তো কষ্ট হচ্ছে, তখন ভাবে আমি উল্টো হয়ে চিত হয়ে সাঁতার কাটতে কাটতে আস্তে আস্তে আমি পেছনে যাব। তো এই চিত হয়ে যখন সাঁতার কাটতে কাটতে ওই শ্মশানের পাশে যে বললাম কদম গাছ, ওই কদম গাছের দিকে চোখ যায়। রাতের অন্ধকার, তবুও যতটা দেখতে পায়, এক বিশাল আকারের সাপ ওই কদম গাছের উপর থেকে দাদার গায়ের উপরে লাফ মেরে পড়ছে। এটা দাদা দেখে রাতে, রাতের অন্ধকারে, মানে হয়তো হালকা আলো আছে, মাছ ধরছে, দেখে কদম গাছের উপর থেকে কিছু একটা দড়ি টাইপের বড় সাপ আকারের কিছু একটা ওই পুকুরের মাঝ বরাবর দাদার গায়ের উপরে লাফ দিয়ে পড়ছে। তখন ইউনুসদা ওই দেখে মানে বিশাল জোরে চেঁচামেচি করে মানে ওখানে পুকুরের মধ্যে লাফালাফি শুরু করে। তখন এই উপরে যারা এগিয়ে এসেছিল পাড়ের দিকে, তারা আবার ছুটে যায়, সাঁতার কেটে যায় এবং যথারীতি কিছুই দেখতে পায় না। ইউনুসদা দেখে এক ভয়ানক কিছু একটা তার উপরে লাফ দিয়ে পড়েছে, সেটা জিন হতে পারে বা অন্য কিছু হতে পারে। আর আগে থেকেই ওই শ্মশানের পাশে কদম গাছে অনেক লোক গলায় দড়ি দিয়েছে, এই ঘটনা ইউনুসদার তো শোনা ছিল। তো এই শোনার পরে মনের ভেতরে ভেতরে এক মারাত্মক ভয় হয় এবং ওখান থেকে যখন সবাই রুমে নিয়ে আসে, আনার পরে মারাত্মক জ্বর, কোনোভাবে কোনো ডাক্তার সেই জ্বর ঠিক করতে পারে না। বিভিন্ন হুজুরের কাছে, ওখানে আশেপাশে যে হুজুর ছিল তাদের কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরেও ঠিক হয় না, কাজ তো হয় না। এবং বলেছিলাম অল্প বয়স, পড়াশুনো ছেড়ে সংসারের চাহিদা মেটানোর জন্য সে কাজে গেছিল, কিন্তু সেখানে সে তার কাজ হচ্ছে না এবং দিনকে দিন তার শরীরের অবনতি ঘটছে। এরকম এক পর্যায়ে ওখানকার যে দাদারা ছিল তারা বলে যে তুই এক কাজ কর, বাড়িতে যা, আর বাড়িতে গিয়ে ওখানে ঝাড়ান কারণ করে কিছুদিন বাড়িতে রেস্ট নিয়ে আয়। তো সেইভাবে সবাই ব্যাগপত্র গুছিয়ে দাদাকে ট্রেনে তুলে দেয়। দাদা বসিরহাটে নেমে বাড়িতে না গিয়ে এক হুজুর বা পীর বাবা যার চেনাশুনো, যে এইসব কাজ করে ঝাড়ানো বা এইসব ভৌতিক বিষয় যার নলেজ প্রচুর, তার বাড়িতে যায়। গিয়ে সে প্রথমেই দেখে বলে যে তোর তো অর্ধেক গ্রাস করেছে, কোনো এক জিন, ভয়ানক এন্টিটি তার উপরে দৃষ্টি দিয়েছে এবং ওই সাপের আকারে তার উপরেই পড়েছে। তো এইভাবে তোকে গ্রাস করেছে এবং আগে একদিন ভয় ওই এদের নতুন যে দুটো ছেলে ছিল, এরা তো মানে ওই প্রচুর সাহস, অল্প বয়সে ওই সাহসে তাদেরকে যে যে বিষয়গুলো মানা করেছিল, রাতের ওখানে যাবি না পুকুর পাড়ে বা এই শ্মশানের ওখান থেকে কবর ঘুরবি না, রুমে থাকবি, এরা তো সেটা প্রথম থেকে মানেনি। তো ওই আশেপাশে ঘোরার জন্য বা তাদের উপরে একটা দৃষ্টি পড়েছে, যার ফলস্বরূপ এই দুজনের উপরে এরকম অ্যাটাকটা হয়েছে। তো সেখান থেকে সেই হুজুর ঝাড়িয়ে দেয় এবং বাড়ি যেতে যেতে শরীরটা একদম হালকা হয়ে যায়। যেটা মনে হচ্ছিল আগে একটা পাথরের বোঝা যেন পিঠে কেউ চাপিয়ে রেখেছে, সেটা হালকা হয়ে যায় এবং বাড়ি যেতে যেতেই জ্বরটা ঠিক হয়ে যায়। তো তারপরে বাড়ি যায়, কিছুদিন থাকে, আস্তে আস্তে এইভাবে তাদের সুস্থ হয়ে যায়। তো এই ছিল আরিফুল আর আমাদের ইউনুসদার ঘটনা, তারা তাদের সত্য ঘটনা, জীবনের সাথে ঘটে যাওয়া এবং অল্প বয়সে সেই ঘটনা আজকে নিশিগপ্পের আসরে তারা আমাকে পাঠিয়েছে এবং তাদের খুব সাপোর্ট আমি পাচ্ছি, তারা বিভিন্ন ঘটনা পাঠাচ্ছে আমাকে। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ ইউনুসদা এবং আরিফুলদাকে। তোমরা এরকম সাপোর্ট করো, আরও ঘটনা পাঠাও। আমি জানি না কতটা কি ঠিক করে বলতে পারলাম, তো আমি চেষ্টা করলাম। দাদাদের ঘটনা দাদা খুব সুন্দরভাবে আমি গুছিয়ে বলেছে। তো তোমাদের কাছে যদি ঘটনা থাকে, এই না স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠাতে পারো। আর আমি তোমাদের এই ঘটনাটা কোনো নির্জন ভৌতিক প্লেস জায়গায় গিয়ে বলবো। তো আজকের জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু দুবাইতে আছি। তো নমস্কার।